পরে যেটা নেক্সট টপিক আমরা পড়ব সেটা হচ্ছে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল। কি এই জিনিস বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল? বাংলাতে বলা হয় জৈবিক নিয়ন্ত্রক বা জৈব নিয়ন্ত্রণকারী প্রতিনিধি, বায়োলজিক্যাল এজেন্ট বলা হয়। প্রথমেই এটা জানার জন্যে আমাদের যেটা জানতে হবে যে পেস্ট জিনিসটা কি, পেস্ট মানে কি। যে পেস্ট সম্পর্কে আমাদের ধারণা আছে সকালবেলা ব্রাশে নিয়ে দাঁত মাজি, সেটার সঙ্গে এর কোনো রিলেশন নেই। পেস্ট মানে হচ্ছে এক ধরনের পতঙ্গ হতে পারে, বা স্তন্যপায়ী হতে পারে, বা ব্যাকটেরিয়া হতে পারে, যেগুলো আমাদের ফসলের ক্ষতি করে, সেগুলোকে বলা হয় পেস্ট। তাহলে আমাদের যে সমস্ত ক্ষতি সাধন করে, আমাদের যে ফসল শাকসবজিতে ক্ষতি সাধন করে, এই ধরনের পতঙ্গগুলোকে বলা হয় পেস্ট। যেরকম ধান খেয়ে নেয় ইঁদুর, এটা কিন্তু একটা বড় ধরনের পেস্ট, এই জন্য একে মেজর পেস্ট বলা হয়। ধানের যে সমস্ত পোকা বা চালের ভিতরে থাকা পোকা বা বেগুন গাছে ফুটো করে দেয় এরকম পোকা, এগুলো কিন্তু সব পেস্ট, যা কৃষিজ শাকসবজি ফল এগুলোকে ক্ষতি করে। যে কোনো ধরনের প্রাণী তাদেরকে বলা হবে পেস্ট। এখন সেই পেস্ট তাড়ানোর জন্য আমরা কী করি, বা চাষিরা কী করে, ধান গাছে স্প্রে করে দেয় কীটনাশক। কী কীটনাশক না, সেটা ডিডিটি দেয়, বিএসসি দেয়, বিভিন্ন ধরনের কীটনাশক আমরা সবাই জানি যে চাষিরা অনবরত স্প্রে করছে। বেগুন গাছ, শাকসবজি গাছে, গম গাছে, যাই চাষ করে না কেন সেখানেই স্প্রে করছে। এই যে স্প্রে করছে, যেগুলো দিয়ে পেস্ট ধ্বংস করা হচ্ছে, দিয়ে শাকসবজিকে বাঁচানো হচ্ছে, এই বস্তুগুলো কিন্তু ওই গাছের মধ্যে বা ওই ফসলের মধ্যে থাকে, এবং যেগুলো আমরা যখন খাবো সেগুলো আমাদের শরীরে এসেও ক্ষতি করছে। যেটা আমি আগেই পড়িয়েছি, জৈব বিবর্ধন। যেই বস্তুগুলো আমাদের শরীরে যত দিন যাচ্ছে তত এর পরিমাণ বাড়তে থাকছে। তাহলে যে কীটনাশক দিয়ে আমরা ফসলকে বাঁচাচ্ছি, পেস্টকে ধ্বংস করছি, সেই কীটনাশকগুলোই কিন্তু একদিন আমাদের ক্ষতি করছে। তাহলে এর থেকে কি বাঁচার কোনো উপায় আছে? কীটনাশক ব্যবহার না করে পেস্টকে কি করে ধ্বংস করা যায়, এই চিন্তাভাবনার উপরে বেস করে এই টার্মটা এসছে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল। যে আমরা পেস্টকে ধ্বংস করব আর একটা কোনো জীব দিয়ে, যেটা ওই পেস্টের জন্য ক্ষতিকারক। তাহলে এরকমভাবে যদি একটা জীবকে ইউজ করে আমরা কোনো পেস্টকে ধ্বংস করে যদি আমরা উপকারিতা পাই, তখন তাকে বলা হবে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল। তাই পেস্টকে আমরা ধ্বংস করতে পারি কোনো কীটনাশক ব্যবহার না করে, কেবলমাত্র কিছু প্রাণী ব্যবহার করে। তো এই যে পেস্ট দমনের যে জৈবিক পদ্ধতি বা বায়োলজিক্যাল যে কন্ট্রোল ফর পেস্ট রয়েছে, সেটা অ্যাকচুয়ালি দুটো টাইপে ভাগ করা হয়েছে। কি, একটা হচ্ছে বাই ইউজিং প্রিডেটর অ্যানিম্যাল, মানে শিকারী প্রাণীর দ্বারা, শিকারী প্রাণী ব্যবহার করে পেস্টগুলোকে ধ্বংস করা। যেরকম লেবু গাছ, এর একটা পেস্ট রয়েছে যেগুলো লেবুকে খুব ক্ষতি করে বা লেবু গাছকে খুব ক্ষতি করে। তাকে আইসিরা, তাকে আইসরা পারচেসি বা ইসারা পারচেসি বলা হয়। ইসারা পারচেসি লেবু গাছের হচ্ছে একটা শত্রু, যে লেবু গাছকে ক্ষতি করে। এবার দেখা গেছে যে একটা লেডিবার্ড ব্রিডল, একটা পাখি, সেটা যখনই এই লেবু গাছে আসছে প্রচুর পরিমাণে, সেই পেস্টগুলোকে, যেগুলো লেবু গাছকে ক্ষতি করছিল, মানে আইসরা পারচেসি, সেগুলোকে খেয়ে নিয়ে লেবুকে ক্ষতি করাটা কমিয়ে দিচ্ছে।
তো এরকমভাবে একটা পেস্টকে শিকার করে খেয়ে নেয়, এরকম যখন প্রাণী ব্যবহার দ্বারা আমরা ফসলকে বাঁচাই, তখন তাদের শিকারী প্রাণী ব্যবহার দ্বারা পেস্ট কন্ট্রোল বলে। সেরকমভাবে হাওয়াই দ্বীপপুঞ্জে যে আখ গাছ, সেখানে সাদা সাদা প্রচুর শুককীট বা শুঁয়োপোকার মতন পদার্থ, যেগুলো আখ গাছকে খুব ক্ষতি করে। ওখানে মেক্সিকোর কিছু বড় বড় ব্যাঙ আছে যারা ওই শুককীটগুলোকে খুবই খায়। ফলে ওই ব্যাঙ যদি নিয়ে অ্যাপ্লাই করা হয় তাহলে আখ গাছের ওই পেস্ট কমে যাচ্ছে। আমাদের সাউথ ইন্ডিয়ায় অনেক সময় ধান গাছের ভিতরে হাঁস ছেড়ে দেওয়া হয়। হাঁসগুলো কী হয়, ধান গাছের ক্ষতি করে। এরকম স্ট্রিপেড বাগ এক ধরনের পোকা, সেগুলোকে হাঁসটা খেয়ে নেয়, নিয়ে ধান গাছের ক্ষতি করাকে কমিয়ে দেয়। যদি আমরা গাম্বুসিয়া বা তেলাপিয়া নানা নর্দমার জলে ছেড়ে দিই, সেগুলো কী হয়, মশার লার্ভাকে খেয়ে আমাদের উপকার করে। কিন্তু তো এরকমভাবে শিকারী প্রাণীর ব্যবহার দ্বারা পেস্টকে কন্ট্রোল করা যায়। সেরকমভাবেই বিভিন্ন পরজীবী প্রাণীদের ব্যবহার করেও পেস্টকে দমন করা যায়, তা পেস্ট কন্ট্রোল করা যায়। যেরকম কি জাপানে প্যাপিলিও জপনিকা একটা গাছ। কোথায় তৈরি হয়েছিল? জাপানে প্রচুর পরিমাণে এই গাছ। এই গাছের একটা পেস্ট আছে, তাকে জাপানি বিটল বলা হয়। এই জাপানি বিটল এই গাছকে প্রচুর ক্ষতি করে। এবারে দেখা গেছে যে এই যে জাপানি বিটল, এদের আবার একটা রোগ হয়, মিল্কিস ডিজিজ বলে, মানে দুধের মতন সাদা সাদা আক্রমণ হয়ে, মানে রোগ হয়ে এই জাপানি বিটলগুলো মারা যায়। বিটল মানে অনেকটা ওই গুবরে পোকা, এই ধরনের বিটল আর কি, আর্থ্রোপোডা একটা। তো ওই জাপানি বিটলের রোগ হয় সেরকম, মানে রোগ সৃষ্টিকারী একটা ব্যাকটেরিয়া, যেটা মিল্কিস ডিজিজ করে, সেই ব্যাসিলাস প্যাপিলি যদি ওখানে দিয়ে দেওয়া হয়, তাহলে কি করে, ওই ব্রিটেলগুলোকে ওরা রোগে আক্রান্ত করে মেরে দেয়। তার ফলে কি হয়, গাছগুলোর আর ক্ষতি হয় না। প্যাপিলিও জপনিকা বলে যে গাছ, প্যাপিলিও। তাহলে কি হচ্ছে, এই ধরনের পরজীবী যেটা বললাম ব্যাসিলাস প্যাপিলি, সেইটাকে ব্যবহার করে, এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে আমরা জাপানে ওই গাছগুলোকে বাঁচাতে পারি। কারণ জাপানি ব্রিটল যে পেস্টগুলো ক্ষতি করছিল গাছের, সেইগুলো মারা যায় রোগে। তো এরকমভাবে ভুট্টা গাছের মাইথিনিয়ামা আছে সেপারেটা, মাইথিমনা সেপারেটা, ভুট্টা গাছের একটা পেস্ট। সেখানে যদি আমরা এক ধরনের বলতা আছে, অ্যাপান্টিলিস বলা হয়, অ্যাপান্টিলিস এসপি, সেই বলতা অ্যাপ্লাই করে আমরা ভুট্টা গাছের ওই পেস্ট, যেটা মাইথিমনা সেপারেটা বা আর্মি ওয়ার্ম বলা হয়, তাকে ধ্বংস করতে পারি। তো কি করবে তোমরা? বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল কাকে বলে? পরিষ্কার এক লাইনের সংজ্ঞা হচ্ছে যে বিভিন্ন প্রাণীদেরকে ব্যবহার করে যদি আমরা ফসলে ক্ষতি করে এরকম পেস্টদের ধ্বংস করতে পারি, তাহলে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল বলা হয়। যেখানে বিভিন্ন প্রাণীদেরকে ইউজ করা হয় যারা ওই পেস্টদের ধ্বংস করে আমাদের উপকার করে। সেটা দুই প্রকারের হয়, একটা শিকারী প্রাণীর ব্যবহার দ্বারা, সেখানে 3টে এক্সাম্পল পরিষ্কার করে মুখস্থ রাখবে উইথ সায়েন্টিফিক নেম। আর পরজীবীর ব্যবহার দ্বারা পেস্ট কন্ট্রোলে, সেখানে 3টে এক্সাম্পল, যেখানে আর্মি ওয়ার্মের কথা বললাম, জাপানি ব্রিটেলের কথা বললাম, আর একটা মনে রাখবে ব্যাসিলাস থুরিনজেনেসিসের ক্ষেত্রে। ব্যাসিলাস থুরিনজেনেসিস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা পড়াবো অ্যাকচুয়ালি, বায়োটেকনোলজিতে আছে, যার ভিতরে বিটি বলে একটা জিন থাকে, সেটাকে নিয়ে বের করে যদি আমরা বেগুন গাছের ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারি বা তুলা গাছের ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারি, তাহলে ওই বিটি জিন থেকে উৎপন্ন একটা টক্সিক বস্তু, যেটা ওই বেগুনে থাকবে, যেটা ওই তুলাতে থাকবে, সেইটা খেলে পতঙ্গরা মারা যাবে। ব্যাসিলাস থুরিনজেনেসিসকে অ্যাপ্লাই করে আমরা পতঙ্গ বা পেস্ট ধ্বংস করতে পারি।
নেক্সট এবারে আমরা যেটা সম্পর্কে জানব সেটা এই চ্যাপ্টারই মানব কল্যাণে অণুজীবের অলমোস্ট লাস্টের দিকে চলে এসেছি, এটুকু জানলেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। সেখান থেকে এই জায়গা থেকে বিভিন্নভাবে শর্ট কোশ্চেন পাঞ্চ করে আসবে। আমি আগেই বলেছিলাম প্রথম দিকেই যে এই ইউনিটটা থেকে 14 মার্কস পড়বে এবং ম্যাক্সিমাম বড় কোশ্চেন যদি আসে তো 3 মার্কসের হবে, 1, 2 এবং 3, কারণ এখান থেকে কোনো 5 নম্বরের কোশ্চেন আসে না। ফলে আমাদের 3 নম্বরের কোশ্চেন হিসেবে কিছু কোশ্চেনকে প্রিপেয়ার রাখতে হবে, যেগুলো আমি জোর দিয়ে পড়িয়েছি তোমরা 100% অ্যাসিওর থাকতে পারো কোশ্চেন কিন্তু এই জায়গাগুলো থেকেই হবে। বা ইভেন নাও যখন আমি ইউনিটগুলো শেষ করে দিচ্ছি, তোমরা গত বছর বা তার আগের বছরের টেস্ট পেপারগুলো ফলো করতে থাকো, সেখানে এই ইউনিটের পড়ানো হয়নি নতুন কোশ্চেন এরকম খুঁজে বের করো, তাহলে দেখবে খুবই অল্প সংখ্যক একটা দুটো আসতে পারে, ম্যাক্সিমামটা কিন্তু তোমাদের কভার যেটুকু আমি পড়াচ্ছি তার মধ্যে থেকে। তো যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার, প্রথমে বলি ফার্টিলাইজার জিনিসটা কি, মানে বাংলা হচ্ছে সার। আমরা ইউরিয়া মাঠে ছড়াই, পটাশ মাছে ছড়াই, মাঠে বা কৃষিকাজে অ্যাপ্লাই করি, এগুলোকে সব ফার্টিলাইজার বলা হয়। বায়ো ফার্টিলাইজার জিনিসটা কি, যেটাকে বলা হয় জীব সার। বায়ো ফার্টিলাইজার মানে হচ্ছে জীব সার। তো এই জীব সার এক রকমের হতে পারে যেটা আমরা বাড়িতে এক জায়গায় একটা গর্ত করে রাখলাম এবং সেখানে গবাদি পশুর মল মূত্র, বিভিন্ন বাড়ি গৃহস্থলী যে জৈব বস্তু, শাক সবজি, ফলের খোসা, আনাজের খোসা, এগুলো নিয়ে এক জায়গায় দীর্ঘদিন ধরে জড়ো করলাম, করে একটা জৈব সার তৈরি হলো, সেটা গিয়ে মাঠে ছড়ালাম, সেটাকে বলা হয় জৈব সার, বা একে বলা হয় ম্যানিওর। অ্যাকচুয়ালি ম্যানিওর। ম্যানিওর বা জৈব সার বলা হয়। এটা কি না, এই যে পশু পাখির বর্জ্য পদার্থ, পরিত্যক্ত বা জীবজাত যেসব দ্রব্য, সমস্ত জৈব পদার্থগুলো, শুকনো গাছপালা, পাতা পচা, এই সমস্ত অংশগুলো দীর্ঘদিন পচে পচে যে সার তৈরি হয় সেটা হচ্ছে জৈব সার বা ম্যানিওর। ইম্পর্টেন্ট যেটা এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজারের মধ্যে জীব সার, যেটা পার্টিকুলারলি যেখানে জীবকে সার হিসেবে ইউজ করা হয় সেটাকে বলা হয় বায়ো ফার্টিলাইজার বা জীব সার। তাহলে যদি কোশ্চেন আসে যে জীব সার কি, তাহলে কিন্তু এটা লিখতে হবে যে বিভিন্ন অণুজীব বা ছত্রাক জমিতে শস্য চাষের জন্যে বা ফসল উৎপাদনের জন্যে যে সার হিসেবে ইউজ করা হয় তাকে বলা হয় জীব সার। তা কি বললাম, বিভিন্ন যে অণুজীব বা ছত্রাককে জমিতে ডিরেক্টলি অ্যাপ্লাই করে আমরা জমির উর্বরতাকে বৃদ্ধি করতে ব্যবহার করি, তাকে বলা হয় জীব সার বা বায়ো ফার্টিলাইজার। সেটা ব্যাকটেরিয়া হতে পারে, শৈবাল হতে পারে, ছত্রাক হতে পারে, বা সব কিছু মিশ্রিতভাবে জমিতে আমরা শস্য চাষের জন্যে গাছকে পুষ্টি যোগাতে পারি। জীব সারের সংজ্ঞা তোমরা এখান থেকে পেয়ে যাবে। জানতে হবে আমাদেরকে এখান থেকে এক্সাম্পল। জীব সার 3 প্রকারের হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল জীব সার। পরিষ্কার করে খুবই স্পষ্টভাবে 3টে এক্সাম্পল তোমরা মুখস্থ রাখবে। একটা হচ্ছে অ্যাজিডোব্যাক্টর, একটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে ব্যাসিলাস পলিমিক্সা। এছাড়াও আরও রয়েছে, বাট 2-3টে নাম যেন ক্লিয়ারলি মুখস্থ থাকে। কি বললাম, অ্যাজিডোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম, ব্যাসিলাস পলিমিক্সা, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা ডিরেক্টলি বাজার থেকে কিনে, এটা ব্যাকটেরিয়া কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায়, প্যাকেটে বায়ো ফার্টিলাইজার পাওয়া যায়, সেটাকে নিয়ে মাটিতে ছড়িয়ে দিলে মাটির কী হয়, নাইট্রোজেন বৃদ্ধি পায়। কী করে না, অ্যাজিডোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়ামের ক্ষমতা আছে বাতাস থেকে নাইট্রোজেনকে নিয়ে ওরা ডিরেক্টলি মাটিতে মিশিয়ে দিতে পারে। ফলে মাটির নাইট্রোজেনের বাড়া মানেই মাটিতে উর্বরতা বৃদ্ধি পায়, ফলে তাতে ফসল ভালো হয়। এরকমভাবে বিভিন্ন ব্যাকটেরিয়াকে আমরা মাটিতে
ছড়িয়ে দিয়ে বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি। যেরকম আছে রোডোস্পাইরিলাম বা রোডোসিউডোমোনাস, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকেও মাটিতে কিন্তু আমরা অ্যাপ্লাই করি। বা এর আগে আমি যে পড়িয়েছিলাম ডিসালফো ভিব্রিও বলে একটা অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়ার নাম পড়িয়েছিলাম আমি যখন বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি পড়েছিলাম, সেটাও কিন্তু বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়, ডিসালফো ভিব্রিও। তাহলে কি বললাম, মেনলি এই দুটো নাম অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে অ্যাজিটোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম। আর এক ধরনের বায়ো ফার্টিলাইজার হয়, তাদেরকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার। কি না, এরা পুরোপুরি ব্যাকটেরিয়া নয়, এরা সায়ানোব্যাকটেরিয়া, মানে নীলাভ সবুজ শৈবাল বাংলাতে বলা হয়। কি কি সায়ানোব্যাকটেরিয়া যেগুলো আমরা ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি, মানে জমিতে ছড়িয়ে আমরা জমির উর্বরতা বাড়াতে পারি, সেটা হচ্ছে অ্যানাভিনা, নস্টক, অ্যালোসিরা, এগুলো সব হচ্ছে স্টিগোনিমা, এগুলো সব হচ্ছে কিন্তু সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, যেগুলো জমিতে আমরা উর্বরতা বৃদ্ধির কাজে ব্যবহার করি। কি বললাম তাহলে, অ্যানাভিনা, নস্টক, অ্যালোসিরা, স্টিগোনিমা, সাইন্টিফিক নেম মুখস্থ রাখতে হবে। মেনলি এই দুটো অবশ্যই মনে রাখবে, অ্যানাভিনা, নস্টক, যারা বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়, কিন্তু নীলাভ সবুজ শৈবালেরা, এরা জীব, তাই জন্য এদেরকে বায়ো ফার্টিলাইজার বলা হচ্ছে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে এই যে অ্যানাভিনার কথা বললাম, অ্যানাভিনা এরা কিন্তু মিথজীবিতা সম্পর্ক স্থাপন করে, মানে দুই ধরনের জিনিস এক জায়গায় মিশে তারা দুজনা মিলে বাস করে, অ্যাকচুয়ালি একা বাঁচতে পারে না। কার সঙ্গে না, অ্যাজোলার সঙ্গে এরা মিথজীবিতা সম্পন্ন করে, মানে অ্যাজোলা এবং অ্যানাভিনা অ্যাসোসিয়েশন তৈরি হয়, দুজনের সমন্বয়ক তৈরি হয়, হয়ে এরা কি করে, যে মাটিতে বা জলে বসবাস করে সেখানে নাইট্রোজেনের বৃদ্ধি ঘটায়। মেনলি এরা ধান খেতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তো এই অ্যানাভিনা আর অ্যাজোলা জন্মানোর ফলে ওই জমিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সংশ্লেষ ঘটে এবং সেখানে ধান ভালো হয়। তো ধান গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে এই সবুজ সারগুলো পাওয়া যায়, যেটা হচ্ছে অ্যানাভিনা আর অ্যাজোলার মিথজীবিতা যেটা করে ওঠে। আর এক ধরনের বায়ো ফার্টিলাইজার সম্পর্কে যেটা জানতে হবে, সেটা হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক। কিছু ছত্রাক আছে যারা বিভিন্ন গাছের হেল্প করে বা মাটিতে উর্বরতা বৃদ্ধি করে বা গাছের পুষ্টি প্রদান করে, যেরকম মাইকোরাইজা আছে। এরা বিভিন্ন গাছের সঙ্গে মিথজীবিতা সম্পন্ন করে। মাইকোরাইজা কি এক ধরনের ছত্রাক, দুই ধরনের হয় মাইকোরাইজা, একটা বহিম মাইকোরাইজা, একটা অন্তমাইকোরাইজা, একটা একটোমাইকোরাইজা আর একটা এন্ডোমাইকোরাইজা। একটো মানে হচ্ছে এরা গাছের মূলের উপরে তৈরি হবে, সারা মূলটাকে ওরা ঢেকে ফেলবে। কি করে, এরা মাটি থেকে খনিজ লবণ, জল, বিভিন্ন পুষ্টি পদার্থ এগুলো সংগ্রহ করে গাছের মূলের ভেতর প্রবেশ করিয়ে দেবে, দিয়ে গাছকে তো পুষ্টি দিল, ফলে গাছ বেঁচে গেল, গাছ যে খাদ্য তৈরি করলো সেই গাছ এরা খেয়ে বেঁচে থাকে। মাইকোরাইজাটা একটোমাইকোরাইজা, যারা মূলের বাইরে হয়। কি না, পাইন গাছের মূলে, ইউক্যালিপটাস গাছের মূলে প্রচুর পরিমাণে দেখা যায় একটোমাইকোরাইজা। পাইন গাছের মূলে খুবই হয় একটোমাইকোরাইজা, কিন্তু বহির্মাইকোরাইজা। এন্ডোমাইকোরাইজা হচ্ছে যারা গাছের মূলের ভিতরে তৈরি হবে। শেকড়ের উপরে সেরকম কিছু বিস্তারিত দেখা যাবে না, খুব অল্প অল্প পরিমাণে মাটিতে এদের হাইফিগুলো প্রবেশ করবে, আর গাছের মূলের ভিতরে এদের বেশিরভাগ হাইফিগুলো পুরো কোষের মধ্যে মধ্যে প্রবেশ করে যাবে বিভিন্ন জায়গায়, গিয়ে সেখানে ভেসিকেল তৈরি করবে, মানে ফাঁকা ফাঁকা গহ্বর তৈরি করবে। এরকমভাবে অ্যাকচুয়ালি গাছের মূলের ভিতরে কুণ্ডলীকৃত
আরভাস্কুলার কিছু গঠন করে, মানে ছোট ছোট বায়ুর গহ্বর তৈরি করে আরভাস্কুলার। এইগুলোকে বলা হয় ভ্যাসিকুলার আরভাস্কুলার মাইকোরাইজা। মানে গাছের মূলের ভিতরে এই এন্ডোমাইকোরাইজার হাইফি দ্বারা গঠিত হওয়া এক ধরনের আরভাস্কুলার, সেগুলোকে বলা হয় ভ্যাসিকুলার আরভাস্কুলার মাইকোরাইজা। কি না, ভ্যাসিকুলার আরভাস্কুলার মাইকোরাইজা, বা শর্টে ভ্যাম বলা হয়। ভ্যাম কোশ্চেন কিন্তু আসে যে ভিএম কি, ফুল ফর্ম লেখো, কাজ কি। এটা কিন্তু এক ধরনের এন্ডোমাইকোরাইজা দ্বারা গঠিত হওয়া একটা বিশেষ গঠন। কোথায় দেখা যায়? অর্কিড বা কাষ্ঠল গাছের ক্ষেত্রে এন্ডোমাইকোরাইজা দেখতে পাওয়া যায়। এইগুলো থাকার জন্য অ্যাকচুয়ালি গাছ বেশি মাত্রায় মাটি থেকে পুষ্টি নিতে পারে বা এই জায়গাগুলোতে জমিয়ে রাখতে পারে, যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই উপকারিতা হয় এবং তার দ্বারা এরা উপকৃত হয়। তো এন্ডোমাইকোরাইজাকে অনেক সময় সার হিসেবে ইউজ করা হয়। তাহলে এই 3 ধরনের বায়ো ফার্টিলাইজার তোমরা উইথ এক্সাম্পল অবশ্যই করতে হবে। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল, ক্লোস্ট্রিডিয়াম, অ্যাজিডোব্যাক্টরের নাম অবশ্যই মনে রাখতে হবে। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বললাম, অ্যানাবিনা, নস্টকের নাম অবশ্যই মনে রাখতে হবে। ফাঙ্গাস বা ছত্রাকের ক্ষেত্রে একটোমাইকোরাইজা, এন্ডোমাইকোরাইজা বা ভ্যাম জিনিসটা কি মনে রাখতে হবে। সেটা তোমরা বইতে ছকের মাধ্যমে পেয়ে যাবে। এই জিনিসগুলো এখান থেকে অবশ্যই করতে হবে বায়ো ফার্টিলাইজার থেকে। বায়ো ফার্টিলাইজার জিনিসটা কি বললাম, বিভিন্ন জীবকে যখন জমিতে সার হিসেবে ইউজ করা হয় তাকে বলা হয় বায়ো ফার্টিলাইজার। আর কতকগুলো জিনিস এখান থেকে তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে, যেগুলো যেগুলো পড়াবার আমি সব পড়িয়ে দিয়েছি এই চ্যাপ্টার, মানব কল্যাণে অণুজীব চ্যাপ্টার, মানে 11 নম্বর চ্যাপ্টার। যেগুলো যেগুলো তোমাদের বোঝার জিনিস বা মুখস্থ করার জিনিস সব বলে দিয়েছি, বাট কতগুলো জিনিস আমি বলে দিচ্ছি মুখ দিয়ে, জাস্ট সেগুলোর জন্য দায়ী অণুজীবগুলোর বিজ্ঞানসম্মত নাম মুখস্থ করবে। কি, যেরকম কতগুলো খাদ্যবস্তু তৈরি করতে কি ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। কী কী খাদ্যবস্তু? না, পনির, মাখন, ইয়োগার্ট, ঘোল। পনির, মাখন, ইয়োগার্ট, ঘোল। বইতে একদম ফার্স্ট পেজ থেকে, চ্যাপ্টার প্রথম পেজ থেকে দেখবে পরপর সিরিয়ালি পেয়ে যাবে, ওই 4টে দাগ দিয়ে নিয়ে ওর জন্যে ব্যবহৃত যে অণুজীব বা যে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় তার বিজ্ঞানসম্মত নাম একটা করে মুখস্থ রাখবে। তারপরে রুটি উৎপাদনে ইস্ট যে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, স্যাকারোমাইসিস সেরেভিস, যার বিজ্ঞানসম্মত নাম সেটা মুখস্থ রাখতে হবে, যে রুটি উৎপাদনে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, নাম লেখ, বিজ্ঞানসম্মত নাম লেখ। অবশ্যই বিজ্ঞানসম্মত নাম মুখস্থ করতে হবে এবং সায়েন্টিফিক ওয়েতে লিখতে হবে। ইংলিশ টার্ম, ফার্স্ট অক্ষর ক্যাপিটাল এবং দুটো আলাদা আলাদা আন্ডারলাইন হবে। তারপর হচ্ছে দই উৎপাদনে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম। ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস আছে, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস আছে, নাম মুখস্থ রাখতে হবে। তাহলে কি বললাম, কতগুলো খাবারের নাম বললাম, পনির, মাখন, ইয়োগার্ট, ঘোল, রুটি, দই। এরপরে চর্মশিল্পে ট্যানিং করতে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম, যে একটা প্রোটিয়েজ ব্যাকটেরিয়া ব্যাসিলাস সাবটিলাস, আর একটা ক্যারাটিনেজ ব্যাকটেরিয়ার মনে রাখবে, নাম মনে রাখবে। এরপরে বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক আছে, মানে ওষুধ প্রস্তুত করতে ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে। কী কী ওষুধের নাম? অ্যাকচুয়ালি আমি রোগের নাম বলছি যেগুলো প্রস্তুত করতে ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে? এগুলো রোগের নাম না, অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকের নাম আমি বলে দিচ্ছি। যেরকম হচ্ছে স্টেপটোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, ক্লোরামফেনিকেল, এরিথ্রোমাইসিন, নিওমাইসিন, এইগুলো প্রস্তুত করতে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করবে। আর ভিটামিন আছে, যেরকম হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন B12, ভিটামিন সি। যেগুলো যেগুলো খালি আমি উল্লেখ করছি, আছে কিন্তু অনেক, যেগুলো খালি আমি উল্লেখ করলাম, ভিডিও রিপিট করে শুনবে, সেইগুলোর প্রস্তুত করতে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম তোমরা মুখস্থ করবে। আর একটা হচ্ছে ভিনিগার আর সাইট্রিক অ্যাসিড, এই দুটো প্রস্তুত করতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ভিনিগার হচ্ছে অ্যাসিডোব্যাক্টর অ্যাসিডি, প্রথমে দেওয়া হয় স্যাকারোমাইসিস সেরিভিস মানে ইস্ট, তারপরের ধাপে দেওয়া হয় অ্যাসিডোব্যাক্টর অ্যাসিড। এইভাবে ভিনিগার প্রস্তুত করা হয়। পরিষ্কার করে লেখা আছে যে ভিনিগার কীভাবে প্রস্তুত করা হয়। প্রস্তুত করতে এই দুটো ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করা হয়। আর একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে কী বললাম, কতগুলো খাবারের নাম বললাম, তারপরে কতগুলো অ্যান্টিবায়োটিকের নাম বললাম, তারপরে হচ্ছে চর্মশিল্পে ব্যবহৃত ব্যাকটেরিয়ার দুটো নাম মুখস্থ রাখবে, কতগুলো ভিটামিনের নাম বললাম, রাইবোফ্লাভিন, B12, ভিটামিন সি, আর সাইট্রিক অ্যাসিড আর ভিনিগার প্রস্তুত করতে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম
তোমরা সায়েন্টিফিক নাম অবশ্যই সায়েন্টিফিক ওয়েতে মুখস্থ করবে, কেন পরীক্ষায় পড়লে অবশ্যই বিজ্ঞানসম্মত নামটা বিজ্ঞানসম্মতভাবেই লিখতে পারো, সেরকমভাবে মুখস্থ রাখবে। তো এই জিনিসগুলো যেগুলো বললাম, এই 10-12টা জিনিস এই চ্যাপ্টার সাথে মুখস্থ রাখতে হবে। করলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। থ্যাংক ইউ।